আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেটা হলো রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি অবহেলা ও সংস্করণ না করার জন্য ধ্বংসের পথে। জমিদার বাড়ির আগের জৌলুস আর নেই। জমিদার বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। জমিদার বাড়ির জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করছেন। অথচ এই জমিদার বাড়ি এক সময় পুরো ভারতবর্ষের মধ্যে ইটাকুমারী এলাকাটি উন্নত ও শিক্ষা সংস্কৃতিময় এলাকা ছিল। তাই অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়। এই ইটাকুমারী জমিদার বাড়ি ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায়, যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা। তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা করেন। তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহের পরিচালনা করেন। তার সাথে একই উপজেলার মনোহানা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানী ও উক্ত কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী তারা উভয়ে ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করেন। 1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়িতে থেকেই সংগঠিত হয়েছিল। 1783 সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্বে দিয়ে সিংহের অত্যাচার থেকে রংপুর কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ইটাকুমারী জমিদার বাড়ি তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সংস্কৃতি বাতিঘর হিসেবে ইটাকুমারী খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এখানে রাজা শিবচন্দ্রের নামে সুনামধন্য একটি কলেজও রয়েছে। এছাড়া জমিদার বাড়ির মন্দির, পুকুর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এতক্ষণ তো শুনলেন ইতিহাস। আজকে এই জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতি এবং বর্তমান কি সময়ে অবকাঠামোর ভিতরে রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব। আমরা প্রথমত পীরগাছা বাজার থেকে জনপ্রতি 35 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম ইটাকুমারী রাজবাড়ির উদ্দেশ্যে। আপনারা ঢাকার যে কোনো স্থান অথবা দেশের যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন। ট্রেনে আসতে হলে আপনারা লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস আপনাদের সরাসরি পীরগাছা স্টেশন নামিয়ে দেবে। এখান থেকে 35 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন ইটাকুমারী রাজবাড়িতে। বাসে আসতে হলে আপনাদের রংপুরগামী যে কোনো বাসে চলে আসতে হবে। গাবতলী বাস স্ট্যান্ড থেকে সীমিত আকারে পীরগাছা সরাসরি বাস চলে। যেতে যেতে আমরা অনেকখানি পথ এগিয়ে যাই। আর আমার সাথে রয়েছে এই এলাকার দুটি ছোট ভাই। তারা আমার সাথে ইটাকুমারী রাজবাড়ি যাবে। আমরা এখানকার গাছ থেকে কিছু আম পেড়ে নেই। আমগুলো বেশি টক থাকার কারণে আমরা কেউ খেতে পারি নেই। যেতে যেতে আমরা একটি জিনিস খেয়াল করলাম, এর আশেপাশে চারদিকে শুধু গ্রাম, এত গ্রামের ভিতরে এরকম পরিত্যক্ত রাজবাড়ি অন্যরকম একটি ব্যাপার বলা চলে। এসব রাজবাড়ি আসলে সরকার কেন সংস্করণ করে না সেটা বোঝা বড় দায়। ইতিমধ্যে আমরা রাজবাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি। এখান থেকে রাজবাড়ি দেখা যাচ্ছে। এর আশেপাশে যেসব জমি দেখছেন সবই কিন্তু রাজবাড়ির অংশ। এখানকার স্থানীয়রা দখল করে খাচ্ছে সবই। আসলে এসব বলার কেউ নাই। এসব আমাদের দেশের সরকার কি দেখে না? কিন্তু বলার নাই। আমরা এমন একটি দেশে বসবাস করি। যাই হোক, আমরা মূল পর্বে ফিরে যাই। একটা জিনিস খেয়াল করবেন, আগেরকার যুগে রড সিমেন্ট ছাড়াই কি প্রজাতির মাটি, চুন, ইট দিয়ে তারা ছাদ বানিয়ে দেয়াল গেঁথে বাড়ি বানিয়েছিল। এখনও কিন্তু এসব যুগ যুগ ধরে টিকে আছে, ভাবা যায়। আর একটা জিনিস হলো, এখানে রাত হলে অসাধু মানুষরা তারা বিভিন্ন রকম নেশা, মাদকদ্রব্য, অনৈতিক কাজ করে থাকে। এর আগেও শুনেছি এই জমিদার বাড়ি রংপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য এবং বিশেষ করে পীরগাছা উপজেলার তারা সরকারকে অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে। জানি না সেটা কবে আর কি সফলভাবে হবে। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব সিঁড়ি বেয়ে। দেখি উপরের কি অবস্থা রয়েছে।
আসলে এখনো যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সিঁড়ি মোটামুটি অনেকটা ভালো অবস্থায় আছে, যে সিঁড়ির অবকাঠামোগুলো এখনো ধরে আছে। এখন তারপর আমরা উপরে যাই আস্তে। এই জায়গাটা একটি দেখা যাচ্ছে যে সামনে এই জায়গাটা একটু ফাঁকা, মানে আর কি ছাদ ভেঙে পড়েছে সেটা বলা চলে। আসলে অনেক পুরনো আগের জিনিস তো, সেটা আর কি ছাদ ভেঙে গেছে। আর একটা জিনিস হলো এখানকার গ্রামের মানুষরা আর কি যারা একদম নিম্নবিত্ত, তারা আর কি ধান শুকানোর জন্য এই ছাদকে ব্যবহৃত করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আর এর উপর থেকে দেখতে গেলে যে এসব রাজাদের জমিগুলো ছিল, এখানে পুকুর থেকে শুরু করে আরো অনেক জমি ছিল, তারা আর কি স্থানীয় লোকজনরা দখল করে নিয়েছে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে হয়তোবা অনেকে ইট খুলে নিয়ে চলে গেছে বা ভেঙে পড়েছে, এমন সম্ভাবনা রয়েছে আর কি। দেখুন এখানে মাটি এবং চুন হয়তোবা অন্য কোনো প্রজাতির মাটি দিয়ে আর কি তারা এই গাঁথনিটা গেঁথেছে। এই গাঁথনির পাশে রয়েছে একটি লিচু গাছ। আসলে এটাও হলো রাজাদের আর কি লিচু গাছ বলা চলে। এই লিচু গাছে আসলে ফল ধরছে কিনা সেটা জানি না, অবশ্যই এখানে ফল ধরেছিল আমরা যখন উপরে গিয়েছিলাম। এখন আমরা এর ছাদের উপরে যাব, যাওয়ার পর দেখাবো যে এই লিচুর গাছে কি ফল ধরছে কিনা। এখন আমরা এর ছাদের উপরে ওঠার জন্য সিঁড়ি বয়ে চলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে পৌঁছেছি। আসলে এখানেও যে একটি ছাদ ভেঙে গেছে আর কি, দেখা যাচ্ছে যে এখানে ছাদ ভেঙে গেছে। আপনারা আসলে অবশ্যই সতর্কভাবে আসবেন। এই গাছের লিচু বড় হওয়ার আগে এখানকার ছেলেপেলেরা খেয়ে ফেলেছিল। আপনাদের একটু জুম করে দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন যে এখনো একটি লিচু আর কি গাছে রয়েছে অবশিষ্ট। এই জমিদের পাশে রয়েছে একটি ছোট আর কি বাড়ি, এটা হয়তো পারে অন্য কাজে ব্যবহৃত করত, না হলে এটা আর কি সম্ভবত রান্নাঘর বা অন্য কোনো। যাই হোক গাইস, আমরা আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্তি করে যাচ্ছি। আপনারা যেখান থেকে আসবেন অবশ্যই, বা যদি লোকেশন জানতে চান কমেন্টে বলতে পারবেন, যে আমরা লোকেশন বলে দিতে পারবো। আর অথবা গুগল ম্যাপ তো আছেই, সবার অ্যান্ড্রয়েড ফোনে সার্চ দিয়ে আসতে পারবেন।